শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসান। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জাকসুর ফল ঘোষণা কিছুক্ষণের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন। কাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। এবং পাবনার হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। নির্বিচারে পোনা নিধনে নদী বিলে কমেছে মাছ উৎপাদন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাকসু নির্বাচনে ভোট গণনা শেষ হয়েছে। এবারে ফলের জন্য অপেক্ষা করছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার জাকসুর ভোট গ্রহণ করা হয়। 21টি আবাসিক হলে ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স নেওয়া হয় সিনেট হলে। সেখানে প্রায় 40 ঘন্টা ধরে ভোট গণনা চলে। জাকসু নির্বাচনে মোট ভোটার 11,743 জন। ভোট পড়েছে প্রায় 68%। জাকসুর ভিপি পদে প্রার্থী 9 জন, জিএস পদে প্রার্থী 8 জন, যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে প্রার্থী 6 জন, যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে প্রার্থী 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাকসুর নির্বাচনের সবশেষ পরিস্থিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, ওই ফলাফল নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি আপনি আমাদের জানিয়ে দিন। সাবরিনা, এখানে প্রচুর শব্দ, আপনার প্রশ্নটি আবার করতে হবে, আমি শুনতে পাইনি। তানভীর, আপনার কাছে আমার প্রশ্ন যে জাকসুর নির্বাচনের ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন এবং ফলাফল ঘোষণার আর কতটা সময় বাকি? সাবরিনা, ফলাফল মনে হয় শেষ হবার পথে। দীর্ঘ 40 ঘন্টারও বেশি সময় ধরে ভোট গণনা হয়েছে। সেটারই এখন সেই চূড়ান্ত যে ফলাফল সেটি ঘোষণা করা হবে। সেটার জন্যই সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তো নিচে দুই জায়গায় গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছেন, নিচে এবং উপরে। নিচে যে সমস্ত গণমাধ্যম কর্মীরা রয়েছেন তাদের মূল হল থেকে বের হয়ে যেতে বলা হচ্ছে এবং তারা বের হয়ে গিয়ে বাইরে অবস্থান নেবে এবং আমরা 4 তলায় অবস্থান করছি। আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে নিচে, আমরা উপর থেকে নিচে যে ফলাফল ঘোষণার যে কক্ষটি সেটি দেখাচ্ছি। সেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। এখন যে ফলাফল ঘোষণার যে নিচের যে কক্ষটি সেটি থেকে গণমাধ্যম কর্মী সহ বাকি যারা রয়েছেন তাদের বের করে দেওয়া হচ্ছে। সেখানে শুধু প্রার্থী এবং প্রার্থীর যারা এজেন্ট রয়েছে তারাই থাকবেন এবং তারপরে ফলাফল ঘোষণা করা হবে। এখানে সবার সহযোগিতা চাওয়া হচ্ছে। এই হলো যে নির্বাচনী ফলাফল ঘোষণার কক্ষের চিত্র। কক্ষের বাইরে কিন্তু প্রচুর শিক্ষার্থী যারা ভোটার রয়েছেন তারা এবং প্রার্থীদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে এসেছেন। আপনি হয়তো এখনই শুনতে পাচ্ছেন যে নিচে বিভিন্ন স্লোগান দিচ্ছেন কক্ষে। এছাড়াও এই কক্ষের বাইরের সিঁড়ি থেকে শুরু করে পুরো গোটা এলাকায় কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। তারা তাদের যে প্রার্থীর পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। আমরা কথা বলেছিলাম যে এখন পর্যন্ত ঘোষণা হয়নি, তবে আমরা জানতে পেরেছি যে যিনি ভিপি নির্বাচিত হবেন স্বতন্ত্র প্যানেলের, যেহেতু তিনি, তার সাথে আমরা কথা বলেছি, তিনি এরই মধ্যে মোটামুটি জেনে গিয়েছেন যে তিনি নির্বাচিত হচ্ছেন। তিনি যেটি বলেছেন যে তিনি সবাইকে নিয়েই কাজ করবেন এবং যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন। চূড়ান্ত ফলাফলের জন্য আমরা এখন অপেক্ষা করছি, হয়তো কিছুক্ষণের মধ্যে সেই ফলাফলটি ঘোষণা করা হবে। তো জাহাঙ্গীরনগর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তানভীর। দর্শক, জাকসু নির্বাচনের ফলাফল সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসনাইন তানভীর। জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সাভার রিপোর্টার সৈয়দ হাসেব।
জাকসু নির্বাচনকে নিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। তারা বিপুল সংখ্যক পুলিশ, আনসার, বিডিআর, র্যাব সহ বিভিন্ন সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু সজাগ হয়েছেন। এবং আসলে আমরা কিন্তু এখানকার যে শিক্ষার্থীরা তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখতে পাচ্ছি, যেহেতু প্রায় 33 বছর পর এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলো আজ বিকেল 5টা পর্যন্ত চলে এই কার্যক্রম। রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন 10 জন। এখন পর্যন্ত 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এদিকে এরই মধ্যে ব্যালট বক্সের নমুনা তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনার জানান, ভোটের জন্য 102টি ব্যালট বাক্স তৈরি করা হবে। এই নির্বাচনে ভোট নেওয়া হবে OMR শিটে এবং গণনা করা হবে মেশিনের মাধ্যমে। রাকসুতে 260 জন, সিনেট ছাত্র প্রতিনিধি পদে 60 এবং 17টি হলের হল সংসদ নির্বাচনে 603 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইল ফলক স্থাপন করে দিয়ে যেতে চায়, আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে কক্সবাজারের একটি হোটেলের জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 নিয়ে পরামর্শক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার গুম, খুন সহ যে কোনো মানবাধিকার হরণের ঘটনা স্বাধীনভাবে তদন্ত করতে পারে সেই বিষয়ে আইন সংস্কার করে জাতীয় মানবাধিকার কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে চায়। ইউএনডিপি সহায়তায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে এই পরামর্শক সভার আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটু সিগফ্রিড রেঙ্গলি, গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। আমরা আশা করি আমরা একটা খুব ভালো আইন করে যেতে পারবো, বাট আইন means nothing unless it is implemented properly. এটা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। তো আমরা দ্বিতীয় আশাটা হচ্ছে আমাদের যে আমরা হিউম্যান রাইটস কমিশন এস্টাবলিশ করে দিয়ে যাব, আমরা একটা বেঞ্চমার্ক স্থাপন করে দিয়ে যেতে চাই। তারপরে পরে সরকার যদি না রাখে, অ্যাটলিস্ট আপনারা দায়ী করতে পারবেন যে এরকম একটা বেঞ্চমার্ক ছিল, এত ভালো একটা আইন ছিল, তা ভালো একটা কমিশন কাজ করেছে। পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় আজ সহ আগামী 4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, লঘু চাপের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল সহ সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকালও রংপুর, ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আমরা জানি যে স্থলভাগে প্রবেশ করার পর আসলে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকে এবং সেটাই হতে যাচ্ছে যে আজকে যদি স্থলভাগে ওঠে হয়তো 16 তারিখ থেকে বাংলাদেশ 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে দেশের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। নির্বিচারে পোনা মাছ নিধনের কারণে পাবনার নদী সহ বিভিন্ন বিলে দেখা দিয়েছে মাছের আকাল। আইনত নিষিদ্ধ হলেও জেলার বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। এই সংকটের জন্য কারেন্ট জাল বা চায়না জালের ব্যবহারকেই দায়ী করছেন মৎস্যজীবীরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনায় মাছের সবচেয়ে বড় বাজার বসে গাজনার বিলের পদ্মা নদী তীরবর্তী সুজানগরের সাতবাড়িয়াতে। বিল ও পদ্মা নদী থেকে মাছ ধরে এখানেই প্রতিদিন ভোরে জেলেরা নিলামের মাধ্যমে বিক্রি করে মাছ। এখান থেকেই মাছ যায় জেলার বিভিন্ন হাট বাজারে। গত বৃহস্পতিবার এ মাছের মোকামে আসেনি কোনো বড় মাছ। জেলেরা নদী থেকে ধরে এনেছে ছোট ছোট রিঠা, আইড়, বাঘাইড়, বোয়াল, জাটকা, ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ, যা প্রকাশ্যে বিক্রি হচ্ছে।
লসি এই বাম টামের পোনা এই যে বাতাই জাল বাড়াইছে এইটিকে ঘুরিয়ে পোনা তুলে নিয়ে আসতেছে, এগুলো দেখে দেশের ক্ষতি। আপনি তো আমার কাছে এসে বলবেন যে জাটকাটা বেচেন না, ব্যস্ত নয়, কিনলাম না, কিন্তু সে কথা কর তো লোক নাই। অর্থের জন্য এটা মারতেছে, কিন্তু আমাদের ওই প্রজন্মের জন্য ক্ষতিকর। জেলার শিলাইদহ ঘাট, লাইব্রেরি বাজার, বড় বাজার, মাসুম বাজারে গিয়ে দেখা গেল একই চিত্র। প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। নির্বিচারে এসব মাছ নিধনের কারণে ব্যাপকভাবে কমেছে বড় মাছের উৎপাদন। ছোট মাছগুলো মনে করেন যে সব বড় হলে পরে আমরা সবাই খেতে পারি, তাই না? আর ছোট গুণ মারলে তো আর আমরা বড় গুণ পাচ্ছি না। আগে জালদড়ি নদীতে কম ছিল, এখন জালদড়ি বেশি, এই কারণে মনে করেন মাছগুলো বড় হওয়ার আগেই মনে করেন মারা পড়ে যাচ্ছে। এসব মাছ বিক্রি আইনত নিষিদ্ধ জেনেও প্রকাশ্যে বেচাকেনা করছে ক্রেতা ও বিক্রেতারা। তবে তারা সবাই মানছেন এটাও এক ধরনের অপরাধ। এটা তো অপরাধ তো মনে করেন, তাহলে আমাদের কি করতে হবে? আমার তাহলে আপনার চালান, সরকার ভাই অনুদান দিলে আমরা তা করবো না। বড় মাছ হলে ধরবো না, ছাড়ি দেবো। একটা বাগার ওজন হবে মনে করেন 8 মণ 25-30 ওজন হবে। আপনি যদি বাচ্চা ডিম ফোটার আগে মারি দেন তাহলে কিভাবে মাছটা উৎপাদন হবে? এগুলো মাছ মারা আসলেই উচিত না, এগুলো সবাই বোঝে, কিন্তু পেটের দায়ে মারতেছে। তবে এসব মাছ নিধনের জন্য মৎস্যজীবীরা এক শ্রেণীর অসাধু জেলেকে দায়ী করছেন, যারা মাছ ধরায় ব্যবহার করছেন নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল। এই মাছগুলো প্রথমে আমরা কিনেছি যখন চায়না ছিল না, 600-500 টাকার মাছ কিনেছি, মানুষ খাওয়াও শান্তি পাইছে। এখন 1 কেজি মাছের দাম 1600 টাকা 1700 টাকা, তাহলে মাছ নাই ভিতরে এলে দাম বেশি। চায়না দুয়ারির প্রচলন হলে পরে ক্ষতি হয়, মাছের প্রজননের ক্ষেত্রে ক্ষতি হয়, বা আমরা এটার কারণে মাছ আমরা আপনি কম পাচ্ছি। কারেন্ট জাল এমনি ঘন জাল আসে মাছ মারি নেয়, ছোট বাচ্চা কালের থেকে এখন বড় মাছ বড় হতে পারে না। জেলা মৎস্য বিভাগও ছোট বা পোনা মাছ নিধনের জন্য কারেন্ট ও চায়না দুয়ারি জালকে দায়ী করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মৎস্যজীবীদের এই বিষয়ে আমরা সচেতন করছি যে ছোট মাছ ধরলে এটা দেশের ক্ষতি, এই মাছ যদি বড় হয় তাহলে উৎপাদন বাড়বে, তারা এই মাছ বড় হলে এই মাছ ধরে লাভবান হবে এবং আমাদের দেশের যে জনগণও বড় বড় মাছ পাবে কম মূল্যে। এই বিষয়ে আমরা তাদের উদ্বুদ্ধকরণ সভা এবং সচেতনমূলক সভা করছি। এ বিভাগের তথ্য অনুযায়ী জেলায় মাছ চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও নির্বিচারে পোনা বা ছোট মাছ নিধনের কারণে প্রতি বছর আশঙ্কাজনক হারে কমছে উন্মুক্ত জলাশয়ের মাছ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। পাবনার সাথিয়ায় ১০ম থেকে দ্বাদশ শ্রেণীর ৫,০০০ শিক্ষার্থীকে ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ দিয়েছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফাউন্ডেশন। সকালে সাথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের সেক্রেটারি ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন, মিশরের আল আজহার ইউনিভার্সিটির শিক্ষক মুফতি আহমেদ শাওকি আফিফি, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নকিবুর রহমান এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার লিয়াকত হুসাইন সহ স্থানীয় বিশিষ্টজনেরা। পরে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। ভাওয়াইয়া গানের লীলাভূমি রংপুরে ম্যাজিক বাউলিয়ানার ৫ম আসরের অডিশন রাউন্ডে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে 4 প্রতিযোগী পেয়েছেন মূল পর্বে যাওয়ার টিকিট। নিজেদের এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ম্যাজিক কার্ড পাওয়া প্রতিযোগীরা। রংপুর স্টাফ রিপোর্টারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ম্যাজিক কার্ড পেয়ে মূল পর্বে যাওয়ার সুযোগ বাউল শিল্পী হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে দিয়েছে তাদের। অডিশন রাউন্ডে যেভাবে শত শত প্রতিযোগীকে পেছনে ফেলেছেন, সেভাবেই পুরো আয়োজনে প্রাধান্য বিস্তার করে এগিয়ে যেতে চান তারা। আমার আগে থেকেই স্বপ্ন ছিল যে একটা শিল্পী হব, একদিন এরকম একটা রিয়েলিটি শোতে আমি গান করব, বিচারকদের মন জয় করতে পারবো। আজকে সেই স্বপ্নটা আমার অনেকটা পূর্ণ হয়ে গেছে। মা অবশ্য শুভকামনা জানিয়েছে কীভাবে, আমি অনেক দিন থেকে কিন্তু সঙ্গীতের পিছনে লেগে আছি। আমার মা আমাকে বললো যে এইভাবে করতে করতে যে কোনো একদিন কোনো একটা জায়গায় যাওয়া যাবে। তো মনে হয় যে আমার একটা ধাপ আমি সম্পূর্ণ করতে সক্ষম হয়েছি। অডিশন রাউন্ডে বিজয়ীরা করতে চান নিজ নিজ জেলা ও অঞ্চলের প্রতিনিধিত্ব, তুলে ধরতে চান তাদের এলাকার সঙ্গীত ঐতিহ্যকে। খুবই ভালো লাগছে, আসলে রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ভীষণ ভালো লাগছে, কোনো একটা রিয়েলিটি শোতে এই প্রথম আমি ঢাকায় যাচ্ছি।
অডিশনে যারা ভালো করতে পারেননি তারাও স্বপ্ন পূরণের আশা ছাড়ছেন না। আগামীতে আরও ভালো প্রস্তুতি নিয়ে ফিরবেন প্রত্যাশা তাদের। জেতাটাই আসল কথা নয়, আমি অংশগ্রহণ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। বাংলাদেশের যে প্রান্তিক অঞ্চলের যে যারা হচ্ছে বাউল চর্চা করে এবং হচ্ছে বাউল গানকে ধারণ করে, ফোক গান যেটা আর কি, তো সেই শিল্পীগুলোকে সুযোগ করে দেয়। বিচারকরা জানান রংপুর অঞ্চলের 4 বিজয়ের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, আছে যোগ্যতাও। সঠিকভাবে কাজে লাগাতে পারলে অনেক দূর এগিয়ে যাবেন তারা। যে 4 জনকে নিয়ে যাব সে 4 জন আশা করি বেশ ভালোই হবে, এবং আমি যতটা হতাশ সকালে ছিলাম অতটা নাই এখন। পৃথিবীর মধ্যে যারা অনেক বড় বড় মানুষজন উঠে এসছে, মেসি, ম্যারাডোনা, ওরা কিন্তু বস্তি থেকে উঠে এসছে। এখানেও কিন্তু আমি ওরকম মানুষগুলো দেখেছি, তা আমার কাছে ভীষণ আনন্দ হবে ওই মানুষগুলো যদি জয় হয়, ওই মানুষগুলো যদি প্রতিযোগিতায় জিতে আসে ভালো কোয়ালিটি দিয়ে। লোকগানের মধ্যে যত ব্রাঞ্চ রয়েছে আর কি, শাখা প্রশাখা, তো ভাওয়াই গানে এখানে আমি বেশি স্যাটিসফাইড। আমাদের এই অঞ্চলের গানগুলা বা রংপুর অঞ্চলটাকে এইখানের ছেলেমেয়েরাই উজ্জ্বল করতে পারে, এদের সেই যোগ্যতা আছে। মাছরাঙা টেলিভিশনের আয়োজনে ও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় রংপুর অঞ্চলে সেরা হয়েছেন আবির, রনি, বলরাম চন্দ্র ও মদন মোহন। নিজেদের যোগ্য প্রমাণে মূল পর্বে লড়াই করবেন তারা। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। 1 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের 6 দানা এলাকায় ইস্ট ওয়েস্ট কারখানা শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 1.25 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। শিল্প পুলিশ জানায় বকেয়া বেতন দাবিতে দুপুরে কাজ বন্ধ করে মহাসড়কের পাশে অবস্থান নেন 6 দানা এলাকায় ইস্ট ওয়েস্ট কারখানা শ্রমিকরা। তারা দুপুর 2:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা শুরু করে। এতে আটকা পড়ে সড়কের 2 পাশে অনেক যানবাহন। পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও শ্রমিকরা সরেনি। এ সময় কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 1.25 ঘন্টা পর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং অন্তত 10 জন আহত হয়েছেন। সকাল 8টার দিকে উপজেলার ভরাডোবা এলাকায় তাসরিফ কটন মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কের ময়মনসিংহগামী একটি বাসের সাথে উল্টো দিক থেকে আসা অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হয়। আহত আরও অন্তত 10 জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বাস দুটিকে জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এদিকে সকালে সুনামগঞ্জের সদরের জয় কলস এলাকার সুনামগঞ্জ সিলেট সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 1 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদে স্পিডবোট নৌকা সংঘর্ষে স্পিডবোট ডুবিতে নিখোঁজ 4 জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দুপুরে উষামণি নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সকাল থেকে ঘটনাস্থল সহ আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করে এক শিশুর মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা। নিখোঁজ অন্যদের উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। গতকাল একটি বিয়ে বাড়িতে যাওয়ার সময় ধনু নদে মাছ ধরার নৌকার সাথে ধাক্কা লেগে যাত্রীসহ একটি স্পিডবোট ডুবে যায়। অন্যরা সাঁতরে পাড়ে উঠলেও শিশুসহ 4 জন নিখোঁজ হন। খুলনার ডুমুরিয়া উপজেলার জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। দুপুরে তিনি উপজেলা শোলমারি স্লুইস গেট সংলগ্ন এলাকায় মতবিনিময় করেন। সভায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয়রা জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পরামর্শ দেন। এর আগে জেলা প্রশাসক বিলের পানি নিষ্কাশনের জন্য শোলমারি স্লুইস গেট এলাকায় খাল খনন ও পাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে কোনো কিছু সংযোজন বা বিয়োজন করার আছে কিনা সেই বিষয়টি নিয়ে স্থানীয় ভুক্তভোগীদের সঙ্গে আলোচনা হয়েছে, যেগুলো নিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে পুনরায় আলোচনা হবে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী বাজারে অভিযান চালিয়ে 425টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। এর মধ্যে 325টি জীবিত এবং 100টি মৃত। দুপুরে উপকূলীয় বন বিভাগ জীবিত কচ্ছপগুলো নোয়াখালীর পুকুরসহ বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করে। উপকূলীয় বন বিভাগ, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মণ্ডলপাড়ার লোকনাথ মন্দিরে অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করে। বন বিভাগ জানিয়েছে, ধারণা করা হচ্ছে একটি চক্র বিভিন্ন স্থান থেকে কচ্ছপগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে একত্রিত করে।
অভিযানের খবরে পালিয়ে গেছে চক্রের সদস্যরা। মৃত কচ্ছপগুলোর মধ্যে কিছু মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং কয়েক প্রজাতির কয়েকটি কচ্ছপ ঢাকা ল্যাবে আনা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। ঠাকুরগাঁয়ে উদযাপিত হল পাথরকুচি আর্ট স্কুলের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকালে স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে শিক্ষার্থীদের আঁকার ছবি নিয়ে আয়োজন করা হয় চিত্র প্রদর্শনী। এ সময় পাথরকুচি আর্ট স্কুলের 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এদিকে যশোরে অনুষ্ঠিত হল শরৎ বন্দনা। গতরাতে যশোর শিল্পকলা মিলনায়তনে নাচ, গান আর কবিতায় ফুটিয়ে তোলা হয় বাংলার ঋতু বৈচিত্র্য। শরৎ বন্দনার আয়োজন করে উদীচী শিল্পগোষ্ঠী। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় উপমহাদেশের প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত শিল্পী শচীন দেব বর্মন এবং শাস্ত্রীয় সঙ্গীতের আচার্য সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর পৈতৃক বাড়িতে জাদুঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ঐতিহাসিক বাড়ি দুটিকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা যায় কিনা সেই লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। সদ্য গঠিত কমিটি সকালে কুমিল্লা নগরীর চরথায় শচীন দেব বর্মনের বাড়ি এবং বাড়ির বড় অংশ জুড়ে স্থাপিত সরকারি হাঁস মুরগির খামার পরিদর্শন করেন। এর আগে দলটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার সংস্কৃতি সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে 2 বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 12 জন আহত হয়েছে। গতকাল সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ভোলা বরিশাল সড়কে সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা পর্যন্ত 2 দফা সংঘর্ষের পর রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে ফের সংঘর্ষে জড়ায় 2 বিভাগের শিক্ষার্থীরা। উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রাহাত হোসেন ফয়সাল বলেন, বিষয়টি নিয়ে 2 বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুক্তাগাছা উপজেলা দল ময়মনসিংহ সদর উপজেলা দলকে 2-1 গোলে হারিয়ে জয়ী হয়েছে। এই টুর্নামেন্টে জেলার 13টি উপজেলার দল অংশগ্রহণ করবে। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এখানেও বিভিন্ন উপজেলার 5টি দল অংশ নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধ স্মরণে শহীদ মীর মুগ্ধ স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সদর উপজেলার ভোলাচং ফুটবল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন শহীদ মীর মুগ্ধের পরিবার ও সাবেক ছাত্রনেতা মীর মুস্তাফিজ রহমান বাবুল। এদিকে দিনাজপুরের হিলিতে ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এতে অংশ নিয়েছে উপজেলার 32টি দল। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অবশেষে জাকসুর ফলাফল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার। ভোট গ্রহণের 3 দিনের মাথায় চূড়ান্ত ফল, কাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। পাবনার হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। নির্বিচারে পোনা নিধনে নদী বিলে কমেছে মাছ উৎপাদন। এবং বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের বেশিরভাগ এলাকায় আগামী কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।